আচ্ছা, ভারতের স্কুলগুলোতে ছেলেমেয়েরা কি পড়বে, কিভাবে পড়বে, এই বিশাল বিষয়টা ঠিক হয় কিভাবে? আজ আমরা ঠিক এই জর্নিটা নিয়েই কথা বলবো। প্রায় ৫০ বছরের এক লম্বা সফর, যেখানে শিক্ষার ধারণাটাই আমূল বদলে গেছে। ভাবা যায় ২৫ কোটিরও বেশি ছাত্রছাত্রী, শত শত ভাষা, এত বড় আর বৈচিত্র্যময় একটা দেশের জন্য একটাই শিক্ষা ব্যবস্থা তৈরি করা। চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় আশা করি বোঝা যাচ্ছে। আর এই অসম্ভবকে সম্ভব করার চেষ্টা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনার শুরু। তো প্রথম যে সমস্যাটা ছিল সেটা হলো ঐক্য। মানে সদ্য স্বাধীন একটা দেশ, তাকে এক সুতায় বাঁধতে হবে। আর তখন শিক্ষাকেই ভাবা হয়েছিল সেই বন্ধনের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে, জাতি গঠনের হাতিয়ার। এই পুরো যাত্রাপথটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে দেখতে পারি। মূলত ৫টা বড় মাইলস্টোনস বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, সংক্ষেপে এনসিএফ, ১৯৭৫ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত। আর মজার বিষয় হলো, প্রত্যেকটা ফ্রেমওয়ার্কই কিন্তু তার নিজের সময়ের একটা আয়নার মতো। শুরুর দিকের ফ্রেমওয়ার্কগুলোর ফিলসফিটা ছিল বেশ সহজ সরল। একে বলা হতো নলেজ ট্রান্সমিশন মডেল। মানে জ্ঞান হলো একটা প্যাকেজের মতো, যেটা শিক্ষক বা বই থেকে ছাত্রছাত্রীদের মাথায় শুধু ট্রান্সফার করে দিতে হবে। অনেকটা খালি কলসিতে জল ভরার মতো ব্যাপার। তো ১৯৭৫ আর ৮৮ এর এনসিএফ ঠিক কী করতে চেয়েছিল? কয়েকটা বড় লক্ষ্য ছিল। যেমন সারা দেশে ওই যে আমরা শুনি না 10+2 সিস্টেম, ওটা চালু করা। সায়েন্স আর ম্যাথসের ওপর খুব জোর দেওয়া হয়েছিল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস ছিল মিনিমাম লেভেলস অফ লার্নিং বা এমএলএলস। মানে প্রত্যেক ক্লাসের শেষে একজন স্টুডেন্টকে অন্তত কতটা জানতেই হবে, তার একটা বেসিক লেভেল ঠিক করে দেওয়া। সব মিলিয়ে উদ্দেশ্য একটাই ছিল, একটা স্ট্যান্ডার্ড মেনে চলা, একটা ঐক্যবদ্ধ নাগরিক সমাজ গড়ে তোলা। কিন্তু সবকিছুরই তো একটা উল্টো পেট থাকে, তাই না? এই একরকম শিক্ষা ব্যবস্থার ফলে একটা বড় সমস্যা দেখা দিল। সবকিছু হয়ে গেল খুব যান্ত্রিক, মুখস্থ নির্ভর। ছাত্রছাত্রীদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা যেন হারিয়ে যেতে বসল। তো শিক্ষাবিদদের সামনে তখন নতুন একটা প্রশ্ন এলো। শুধু ঐক্য নয়, এবার মনন নিয়ে ভাবতে হবে। ছাত্রছাত্রীরা কিভাবে শেখে, তাদের মনটাকে কিভাবে আরও বিকশিত করা যায়। আর এই ভাবনার বদলের পিছনে একটা বড় অনুঘটক ছিল ১৯৯৩ সালের একটা রিপোর্ট, যার নামই ছিল লার্নিং উইদাউট বার্ডেন, মানে বোঝা ছাড়া শেখা। ওই রিপোর্টের একটা লাইনই যথেষ্ট ছিল তখনকার শিক্ষা ব্যবস্থার আসল ছবিটা তুলে ধরতে। অর্থহীন, মুখস্থভিত্তিক শেখা আর পরীক্ষাকেন্দ্রিক সিস্টেমের তৈরি করা মানসিক চাপ, এই কথাগুলোই কিন্তু একটা বিরাট দার্শনিক পরিবর্তনের দরজা খুলে দিয়েছিল। ব্যাপারটা বুঝতে হলে চলুন দুটো মডেলকে পাশাপাশি রাখি। একদিকে পুরনো মডেল, যেখানে শিশুকে ভাবা হতো একটা খালি পাত্র, যার কাজ হলো শুধু জ্ঞান গ্রহণ করা। শিক্ষক হলেন তথ্য দেওয়ার মেশিন, আর বই হলো একমাত্র সত্যি। শেখা মানে মুখস্থ করা। আর অন্যদিকে সম্পূর্ণ উল্টো ছবি। নতুন মডেলে শিশুকে দেখা হচ্ছে একজন সক্রিয় নির্মাতা হিসাবে, যে নিজের জ্ঞান নিজেই তৈরি করে। শিক্ষক এখানে ফ্যাক্টস দেওয়ার লোক নন, তিনি একজন সহায়ক বা ফ্যাসিলিটেটর। আর বই হলো অনেকগুলো রিসোর্সের মধ্যে একটা মাত্র। শেখা মানে এখানে বোঝা, মুখস্থ করা নয়। তো এই নতুন দর্শনের উপর ভিত্তি করেই তৈরি হল ২০০৫ সালের এনসিএফ। এর ৫টা মূলনীতি ছিল। খুব সহজ করে বললে, পড়াশোনাকে ক্লাসরুমে ৪ দেওয়ালের বাইরে নিয়ে যাওয়া। মানে যা শিখছি সেটার সঙ্গে বাইরের দুনিয়ার যেন একটা যোগ থাকে। ২. মুখস্থবিদ্যার অবসান। ৩. শুধু বই সব নয়, আরও অনেক কিছু থেকে শেখা। ৪. পরীক্ষা ব্যবস্থাটাকে আরও সহজ আর নমনীয় করা। আর সবশেষে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ আর একে অপরের প্রতি সম্মান তৈরি হয়। মূল কথা, শেখাটা যেন একটা আনন্দের ব্যাপার হয়, বোঝা নয়। ভাবনাটা তো দারুণ ছিল, তাই না? একটা বিপ্লবের মতো। কিন্তু মুশকিল হলো, শুধু সুন্দর ভাবনা থাকলেই তো হয় না। ২০০৫ সালের এই অসাধারণ দর্শনটা যখন মাঠে নামল, মানে ক্লাসরুমে প্রয়োগ করার চেষ্টা হলো, তখন সে একটা শক্ত দেওয়ালে ধাক্কা খেল। আর সেই দেওয়ালটা কি ছিল? আমাদের দেশের বিদ্যমান স্কুল ব্যবস্থাটা। আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় শিক্ষাটা। একটা দারুণ ফ্রেমওয়ার্ক বা রূপরেখা একা একা সফল হতে পারে না। তাকে সাপোর্ট দেওয়ার জন্য গোটা সিস্টেমটাকে তৈরি থাকতে হয়। ২০০৫-এর এনসিএফের ব্যর্থতা, বা বলা ভালো আংশিক ব্যর্থতা, আমাদের ঠিক এই সত্যিটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তাহলে প্রশ্নটা হলো, বাধাগুলো ঠিক কী ছিল?
কেন এত ভালো একটা আইডিয়া ক্লাসরুমে গিয়ে ঠিকমতো কাজ করল না? চলুন সেই বাস্তব সমস্যাগুলো একটু দেখে নেওয়া যাক। সমস্যার তালিকাটা কিন্তু বেশ লম্বা। প্রথমত, বিশাল বড় বড় ক্লাস, যেখানে একজন শিক্ষকের পক্ষে সবার দিকে নজর দেওয়া প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, আমাদের সমাজের পরীক্ষা নিয়ে একটা অদ্ভুত অবসেশন, নম্বর আর রেজাল্টের চাপ। তার উপর ছিল অপর্যাপ্ত পরিকাঠামো আর শিক্ষকদের যথেষ্ট ট্রেনিংয়ের অভাব। ফলে কি হলো, সিসিই-এর মতো একটা দারুণ উদ্যোগ, যার উদ্দেশ্য ছিল পরীক্ষার চাপ কমানো, সেটাও শেষে গিয়ে একটা ক্লান্তিকর ডেটা এন্ট্রির কাজ হয়ে দাঁড়ালো। তাহলে সমাধানটা কি? যখন দেখা গেল যে পুরনো সিস্টেমটা নতুন ভাবনাকে সাপোর্ট করতে পারছে না, তখন একটা রাডিক্যাল সমাধান এলো। সমাধানটা হলো সিস্টেমটাকে সারানোর চেষ্টা না করে পুরো সিস্টেমটাকেই বদলে ফেলা, একেবারে গোড়া থেকে নতুন করে গড়া। আর সেই বদলের সবচেয়ে বড় পদক্ষেপটা হলো আমাদের বহু বছরের পরিচিত 10+2 সিস্টেমকে বিদায় জানানো। তার জায়গায় এলো একটা নতুন আর্কিটেকচার, 5+3+3+4। এটা কিন্তু শুধু ক্লাসের নম্বর এদিক ওদিক করা নয়, এটা আসলে শিশুর বয়স আর মানসিক বিকাশের বিভিন্ন স্তরের কথা মাথায় রেখে তৈরি করা একটা সম্পূর্ণ নতুন ডিজাইন। এই নতুন কাঠামোর একেবারে কেন্দ্রে রয়েছে একটা নতুন ধারণা, কম্পিটেন্সি বেসড এডুকেশন বা যোগ্যতা ভিত্তিক শিক্ষা। এর মানেটা খুব গুরুত্বপূর্ণ। আগে ফোকাস ছিল সিলেবাস শেষ করার উপর, মানে কি পড়ানো হলো। আর এখন ফোকাসটা সরে গিয়ে হচ্ছে ছাত্র বা ছাত্রীটি কি শিখল এবং যা শিখল সেটা দিয়ে সে বাস্তবে কি করতে পারে তার উপর। একটা বিরাট শিফট, তাই না? তো 2023-এর এনসিএফ ঠিক কি বড় পরিবর্তন আনছে? প্রথমত, আর্টস, সায়েন্স, কমার্সের ওই পুরনো বিভাজন আর থাকছে না। ছাত্রছাত্রীরা অনেক বেশি স্বাধীনতা পাবে নিজের পছন্দের সাবজেক্ট বেছে নেওয়ার। বছরে 2 বার বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, যাতে চাপ কমে, আর মুখস্থ করার বদলে জোর দেওয়া হবে ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীরভাবে চিন্তা করার ওপর। এর সাথে বৃত্তিমূলক শিক্ষা আর আমাদের দেশের নিজস্ব জ্ঞান ঐতিহ্যকেও জুড়ে দেওয়া হচ্ছে। এই যে প্রায় 50 বছরের লম্বা একটা সফর, একে যদি এক কথায় বলতে হয় তাহলে বলা যায় এখানে দুটো বড় ভাঙন হয়েছে। প্রথম ভাঙনটা ছিল দার্শনিক, যেটা ঘটেছিল 2005 সালে। সেদিন শেখার মানেটাই বদলে গিয়েছিল। আর দ্বিতীয় ভাঙনটা হলো কাঠামোগত, যেটা ঘটল 2023-এ। এবার শুধু ভাবনা নয়, পুরো সিস্টেমটাকেই বদলে ফেলা হলো। তাহলে একটা নতুন দর্শন আছে, তাকে সাপোর্ট করার জন্য একটা নতুন কাঠামোও তৈরি। সবকিছুই কাগজে কলমে একেবারে নিখুঁত, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো এখনো বাকি। সেই চিরন্তন প্রশ্ন, বাস্তবায়ন। এত বড় একটা পরিবর্তন কি এবার সত্যি সত্যি ক্লাসরুম পর্যন্ত পৌঁছাবে? এই প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে ভারতের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ।